কোথাও একটা যে কনজিউমার, তাকেও একটু রেসপন্সিবল হতে হবে। আস্তে আস্তে যে রিয়েলাইজ করা যে আচ্ছা প্রত্যেকটা মানুষের জীবন আলাদা, প্রত্যেকের পথ একটা সময় পরে আলাদা হবে, সেটাকে অ্যাকসেপ্ট করাটা আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট। আমার কাছে এখন যদি কোটি কোটি টাকা থাকতো, আমার গান চারিদিকে সারাক্ষণ বাজতে পারতো। ম্যান, হোয়াট ইজ দিস সাউন্ড, দিস ইজ সো নিউ। আমি ভাবছি ভাই, নিউ রক তোর দাদুর সময়কার জিনিস, বাট তোর কাছে এটা নিউ। আজকে সহজ কথায় এক অত্যাশ্চর্য মানুষ, এক দারুণ মানুষ, এমন মানুষ যে আমাদের সাথেই বড় হয়েছে, কিন্তু আমাদের ছোটবেলাতে প্রভাব রাখতে রাখতে সে গেছে। আমরা বড় হচ্ছি, তখন এফএম এর স্বর্ণযুগ, এফএম এ আছড়ে পড়ছে তার একটার পর একটা সিঙ্গেল। সে মিউজিক লেগাসি, সে আমাদের গর্ব। সে আমার আজ পর্যন্ত প্রায় ৮০খানা ছবি করেছি, যদি ২-৩টে মিউজিক অ্যালবাম আমি মনে রাখতে চাই, তার কম্পোজার। সে আমার বন্ধু, সে আমার প্রতিবেশী। আমি বিজয়গড় কলোনির ছেলে, সে নাকতলার ছেলে। সে গৌরব গাবু চ্যাটার্জি। ওয়েলকাম গৌরব। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমরা সবাই সবার গল্পই শৈশব দিয়ে শুরু করি, হ্যাঁ, মোটামুটি একটা ফরম্যাট না চাইতেও তৈরি হয়ে গেছে। তোমার শৈশবটা তো তাহলে আশ্চর্য সেক্ষেত্রে। আমার অ্যাকচুয়ালি শৈশব মানে কি বলি, ছোটবেলা থেকে যেরকম আমাদের সবার পাড়ার বন্ধু ইত্যাদি ওগুলো তো ছিলই। এবং তোমার বাড়ি আমি চিনি একদম, রাইট, অত বড় ক্যাকটাসের পাশে। সেটা আমাদের আর কি একটা দেখার জিনিস ছিল তো ওই ওটা। ক্যাকটাস গাছটা, ঠিক ঠিক। না, এবং গৌতম চট্টোপাধ্যায়ের বাড়ি। অফকোর্স, অফকোর্স। এবার বাড়িতে গান বাজনা একটা তো সারাক্ষণই হচ্ছে, মানে ফিল্ম মেকিং এর লোকেরাও আসছে। এক্স্যাক্টলি, মানে অনেক ছোটবেলায় কিন্তু বাবার শুটিং এর সেটে সময় কাটানো, মানে অনেক ছোটবেলার মেমোরি কিন্তু তাই, যারা শুট হচ্ছে সেখানে আমি ইভেন আমি মনে হচ্ছে একবার ছোটবেলায় ট্রলির উপরে উঠে অনেকটা নিজে চলে গেছিলাম, সবাই দৌড়ে এসে এই ওকে ধর এসব। তো সেইটা একটা তো সাইড আছেই, তখন বাবা অ্যাক্টিভলি অ্যাজ এ ফিল্ম মেকার অনেক কাজ করছে, সেইগুলোতে যাওয়া এবং গান বাজনা বাড়িতে সারাক্ষণ হচ্ছে, এবং সেটা যে হয় না ইউজুয়ালি, সেটা বুঝতাম না। এটাই নর্মাল। হ্যাঁ, হ্যাঁ, সো সেটা সেটা একটা সবসময় ছিল। আর ছোটবেলাটা না খুব একটা সুন্দর ভাবে বড় হয়ে ওঠা আর কি। ইনফ্যাক্ট তোমাদের ওদিন নাটকটা দেখলাম, যেটা ভীষণ রিলেট করতে পারলাম, এই যে ছোটবেলার বন্ধুত্ব, একসাথে একসাথে বেড়ে ওঠা, এবং কোথাও একটা একে অপরকে হয়তো ইনফ্লুয়েন্স করা, ইন্সপায়ার করা, মানে কিছু অ্যাটলিস্ট আমার তো কিছু ছোটবেলার বন্ধু বান্ধবের ক্ষেত্রে তাই আর কি। ইনফ্যাক্ট লক্ষ্মী ছাড়া ব্যান্ডটা যখন শুরু হয়, কয়েকটা বন্ধু বাড়িতে এমনি গান বাজনা করতাম, কেন জাস্ট আনন্দে করতাম। এবার 1999। 95 আসলে, 95 তোমার কারণ তাহলে আবার বছর বছর কুড়ি পরে পরে ওই গানটা, পড়াশোনা জলাঞ্জলি। পড়াশোনা জলাঞ্জলি। তো ওটা তো লক্ষ্মী ছাড়ার প্রথম গান ওইভাবে। তো বাবা তখন ওই 94 এর দিকে একটা দূরদর্শন কেন্দ্র থেকে একটা এরকম ছোট একটা মিনি সিরিজের একটা প্রপোজাল দিয়েছিল, সেটা অ্যাপ্রুভড হয়। তো বাবা তখন অল্টারনেটিভ বাংলা গানের মিউজিক ভিডিও করতে চেয়েছিল, সেটার নাম, শোটার নাম ছিল ভিডিও গান। এবার তখন বলেছিল আচ্ছা তোদেরকে নিয়ে একটা গান করবো, এরকম করে বাবারই দেওয়ার নাম লক্ষ্মী ছাড়া। তো সেই লক্ষ্মী ছাড়াতেও একদম ছোটবেলারই এক বন্ধু এখনো রয়েছে আমার সাথে, পাঙ্কু বা সংকেত, একদম প্রথম বন্ধু যে কজন তার মধ্যে একজন। তো সংকেত ভট্টাচার্য। সংকেত ভট্টাচার্য। এবার যদিও পড়াশোনা জলাঞ্জলির সময় ওটা পার্ট হতে পারেনি, কারণ ওর পরীক্ষা ছিল। আচ্ছা। আইরনিক ব্যাপার। তো ও পড়াশোনায় জলাঞ্জলি দেয়নি সেবার। কিন্তু যে সেই যে শুরু হলো, ওই প্রথম রেকর্ডিং স্টুডিও যাওয়া, সেখানে গান রেকর্ড করা, এবং তারপর বাবার রেকর্ডিং গুলো হওয়ার পরে মনে হচ্ছিল আচ্ছা এটা তো একটা অ্যালবাম হতে পারে। যেখান থেকে বাবার বন্ধুরা এ মুখার্জি, তারা পাবলিশার ছিল, তাদের সাথে কোলাবোরেট করে বইমেলাতে অ্যালবাম বের করা, এই পুরো ব্যাপার, মাঠে গোল হয়ে গান করা, মানে এইগুলো না জাস্ট এখন ভাবলে খুব আনরিয়েল। আনরিয়েল, ভীষণ আনরিয়েল মনে হয়। আচ্ছা, এই বইমেলা এই শব্দটা, গৌতম চট্টোপাধ্যায় এবং বইমেলা হ্যাজ আ ডিফারেন্ট
ফ্যান বেস অল টুগেদার, হ্যাঁ, মানে হ্যাঁ, মানে একটা কাল্ট, একটা কিংবদন্তি, হ্যাঁ, হ্যাঁ, মানে পুলিশ তুলতে চাইছে, হ্যাঁ, গিটার হ্যাঁ, গিটার দিয়ে মেরে ভাগাচ্ছেন, এরকম নানা রকম মিথ মিথ আছে। মিথ আছে। তোমার বাবার সাথে বইমেলার এক্সপিরিয়েন্সটা একটু বলো, কারণ আমরা ঘোড়ার মুখে শুনতে চাই। এই 95-এর বইমেলাটা ইটসেলফ একটা খুব ভাইটাল বইমেলা আমার জীবনে, এবং শুধু বইমেলা না, একটা খুব ভাইটাল সময়। তার আগে তো অফকোর্স বইমেলায় গেলাম, বই কিনলাম, বাবার সাথে কি মার সাথে গেলাম, ওইটা বন্ধুরা গেলাম, এইটা তো হতোই। আমি ছোটবেলায় অনেক বই পড়তাম, আমি মনে আছে। তো সেই সময় এই আবার বছর কুড়ি পরে বেরোলো, এবং আবার বছর কুড়ি পরে যখন বেরোলো, যেহেতু ওটা একদমই আমরা এখন ইন্ডি বলি, ইন্ডির একদম আলটিমেট এক্সাম্পল ছিল, যে আলাদা কোনো প্রচার হয়নি। এই মুখার্জি স্টলে ক্যাসেট পাওয়া যাচ্ছিল, ঠিক স্টলের বাইরে গোল করে হয়ে বসে যে কজন সেই অ্যালবামটার পার্ট ছিল, সবাই মিলে, যে যখন আসছে সবাই মিলে বসে ওই অ্যালবামের গানগুলো হচ্ছে, দর্শক আসছে, মানে লোকজন জড়ো হচ্ছে, তার মধ্যে অনেক হচ্ছে, বা এত কি অসাধারণ গান, এগুলো তো শুনিনি। তখন বলা হচ্ছিল যে স্টলে ঢুকে কিনে নিন। সো এই এই যে ফুল প্রচারের প্রসেসটা, হ্যাঁ, যে ডাইনামিক। একদম মানে যত ইন্ডিপেন্ডেন্ট হওয়া যায় সেই মুহূর্তে ওটা পারফর্ম করা হচ্ছে, লোকের ভালো লাগলে বলা হচ্ছে কিনে নিন। তো সেটা যে ঘটলো, এবং তারপরে সেই বইমেলা যেদিন শেষ হচ্ছে, ওই বেলগুলো পড়ছে, লাস্ট বেলটার আগে, তখন তো আমাদের ময়দানে বইমেলা, যেটা আমরা দেখে অভ্যস্ত সবসময়, মানে কোথাও একটা মনের মধ্যে না এখনো ওটাই বইমেলা, একদম ইনস্পাইট অফ এভরিথিং, যত চেঞ্জ আমরা যারা দেখেছি। হ্যাঁ, মানে আর কিছু হয়তো অ্যাকসেপ্ট করতে পারিনি ওইভাবে। এবার ওই বেলগুলো পড়ছে, তখন ওই এই মুখার্জির সামনে একটা 10 জনের মতো দল, বাবা লিড করছে, পৃথিবীটা নাকি ছোট হতে হতে, গাইতে গাইতে আমরা যাচ্ছি, এবং সেই দলটা আস্তে আস্তে লোক জয়েন করছে, করতে 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 জিনিসটা একটা মিছিল হয়ে গেল। সবাই একটা গান গাইতে গাইতে বেরিয়ে পার্ক স্ট্রিট মোড় অব্দি। তো এইটা কি একটা ইনক্রেডিবল জিনিস, মানে, এবং এটা থাকবে, এই এই মেমোরিটা সারা জীবন থাকবে। এবং কোথাও গিয়ে এই পার্টিকুলার বইমেলায় আবার বছর কুড়ি পরের বেরোনো, এবং পুরো ব্যাপারটা যেটা ঘটলো সব মিলে, তখন আমি রিয়েলাইজ করলাম যে আচ্ছা, এটা আরো সিরিয়াস জিনিস, জাস্ট বন্ধুরা একসাথে গান বাজনা করছি মজার জন্য, সেটা নয়, আর এটা গুরুত্বটা অনেকটা বেশি। হ্যাঁ, কিন্তু তুমি তো আমারই বয়সী, 1-2 বছরের হয়তো এদিক সিক্সে পড়ি ওদিক। তখন আমি, হ্যাঁ, সিক্সে পড়ো। হ্যাঁ, তারপর একজন পরীক্ষার জন্য আসতে পারিনি ভিডিওয়ে, হ্যাঁ, কিন্তু এই চাপটা তো থাকবেই তখন, অফকোর্স বাঙালির ছেলে। অফকোর্স অফকোর্স অফকোর্স। তারপর সিরিয়াসলি মিউজিক পারসু করার একটা টিম হিসেবে, হ্যাঁ, হ্যাঁ, ব্যক্তি হলে তো তোমার হাতে আছে, হ্যাঁ, হ্যাঁ। একটা টিম হিসেবে লক্ষ্মী ছাড়া কবে থেকে শুরু করতে পারলো অ্যাকচুয়ালি? অ্যাকচুয়ালি 95-তে যখন আমরা করলাম, হ্যাঁ হলো, তো তারপর যেটা হতো, তখন দূরদর্শন কেন্দ্র কিছু কিছু অনুষ্ঠান হতো, সেগুলোই যেতাম। আর গানটাও খুব পপুলার হয়েছিল, কিছু হয়েছিল, ফাংশনেও নিশ্চয়ই উঠতে। এক্স্যাক্টলি। এবার লাইভ অত করা হয়নি আচ্ছা। ওই সময়টা, তখন এসেন্সিয়ালি ওই টিভি শো, রেডিও শো, কি বাবা কোনো একটা অনুষ্ঠান করলো, সাথে একটু বাজালাম। 97-এ মায়া অ্যালবামটা বেরোয়, তখন একই কথা শুনি হয় গানটা বেরোয়, সেখানেও লক্ষ্মী ছাড়া, তখন সায়ক জয়েন করে আমাদের তখন, এবং আর আহা, কি বলা! এক্স্যাক্টলি, আর ইনফ্যাক্ট পরমব্রত একটা পার্ট ছিল আর কি, শুরু থেকে একদম। একদম ছোটবেলার বন্ধু আমার, ওর বাবা মা, আমার বাবা মা খুব ক্লোজ বন্ধু ছিল। পড়াশোনার জলাঞ্জলি তো ওর ভিডিওতেও তো আছে। হ্যাঁ, এবং ওর বাচ্চা গলাটা পাগল। খুব শোনা যায় আর কি, খুব উচ্চতে, সব সরু গলাটা, সবচেয়ে ওর গলা। তো ওই মায়াতে সায়ক জয়েন করলো, এই পাঙ্কু বা সংকেত সেবার পরীক্ষার চাপটা না নিয়ে অ্যাকচুয়ালি রেকর্ডিংটা করতে পারলো। তো সেই গানটা বেরোলো, তখন লক্ষ্মী ছাড়া দুটো গান, ঠিক আছে, ওটাই আবার এই টেলিভিশন শো, রেডিও, হেন তেন এইগুলো হচ্ছে করে, ক্লাস 9, 8, 9 নাগাদ বাবার সাথে কিছু শোতে আমি, এই সংকেত, সায়ক, আমরা তিনজন মাঝে মধ্যে যেতাম, বাবার সাথে বাজাতাম। অফকোর্স পরীক্ষার আগে না, বাবা বলে দিত সেগুলো আছে, এবার থেকে তুমি আর যাচ্ছ না। মানে ইনফ্যাক্ট আমার খুব বড় মিস হচ্ছে, 1995-তে যাদবপুরে একটা শো হয়েছিল, যেখানে ওই অ্যালবামে যারা যারা ছিল, আমরা বাদ দিয়ে সবাই ছিল, কারণ আমাদের অ্যানুয়াল পরীক্ষা ছিল বলে আমরা অ্যালাউড ছিলাম না। তো বাবা পারফর্ম করছে, সেই সময় আমার দাদা নীল মুখার্জি, আমার পিস্তুত দাদা, সে প্রথম 3টে সম্পাদিত অ্যালবামের গিটার বাজিয়েছে, এবং অ্যারেঞ্জার হিসেবেও কাজ করেছিল। বনি চক্রবর্তী,
ওর ওর গলাতেই পৃথিবীটা নাকি ছোট হতে হতে ছিল। এবং সেই সময় যে ক্রসফিন্স এর লাইন আপটা ছিল আর কি, তারা টুকিদা, চিরদা, ওরা সবাই ছিল আর কি, রবীন্দ্র ডোয়াইট দা, ওরা ওরা অ্যাকচুয়ালি ওই ব্যান্ডটা পার্টিকুলারলি খুব একটা আমাকে খুব ইন্সপায়ার করতে, ওদের শো দেখতে যেতাম তো। ওরা বাবার সাথে বাজিয়েছিল, আরো যারা যারা ছিল, সুব্রত দা, মানে গড়ের মাঠ, ওরা, তারপরে পরমাদি, মিঞ্জিরিদি, চন্দ্রিমাদি, তো ওটা একটা ম্যাসিভ শো হয়েছিল, যেটা মিস করেছিল। ওটা একটা খুব দুঃখ ছিল, আমার মনে আছে। তো সামহাও ওই যখন ক্লাস 8-9, ওই ওই সময়টা 9-এই রাদার, তখন কিছু কিছু শোতে বাবার সাথে আমরা একটু বাজানোর সুযোগ করতাম, কারণ বাবা খুব সিলেক্টেড শো করতো, ঠিক আছে, মানে খুবই, যদি মন মতো হতো, আচ্ছা ঠিক আছে, সাউন্ড ঠিক আছে ইত্যাদি, তবে গিয়েই পারফর্ম করবো। ওরম তো সুব্রত দা থাকতো, আমরা তখন গিয়ে বাজিয়েছিলাম। তো সেইগুলো করা, ওগুলো একটা খুব বড় মেমোরি। আর তারপরে ক্লাস 10 শেষ হলো, যখন এইবার বাজাবো আমরা একসাথে লক্ষ্মীছাড়া, এরকম যখন অবস্থা, ওই সময় বাবা চলে গেলেন আর কি। ইনফ্যাক্ট আমাদের ফার্স্ট শো এর টিকিটটাও দেখিয়েছিলাম বাবাকে, আমার মনে আছে। সো বাবা চলে গেলেন 20th জুন, আর লক্ষ্মীছাড়া ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট শো ছিল 3rd জুলাই শুটিং 99। করতে করতেই তো মনে হয়। হ্যাঁ, শুটের ওই ফ্লোরে গেছিল যে নেক্সট প্রজেক্টের প্ল্যানটা করতে, অশোক বিশ্বনাথনের একটা ছবির ফ্লোরে আর কি। এবং বাবার খুব বন্ধু ছিলেন বিবেক ব্যানার্জি, সিনেমাটোগ্রাফার, ওনার সাথেই কথা বলতে বলতে আর কি। তো ইনফ্যাক্ট লাস্টে ওরা কিছু জোক ক্র্যাক করেছিল আর কি, বাবার স্বভাব ছিল খুব, খুব উইটি ছিল আর কি। তো হ্যাঁ, সেটা ঘটে, এবং ওই ঘটনার পরে অফকোর্স ওটা বিশাল ইম্প্যাক্ট হ্যাঁ, হয় মানে পুরো। ম্যাসিভ, মানে লাইফটাই এরা যে হয় না যে একটা প্রোটেক্টেড একটা এনভায়রনমেন্ট, আর রিয়ালিটির থেকে কোথাও একটা হয় না, মানে বাচ্চাবেলায় একটু আর প্রোটেকশন থাকে, ওইটা হঠাৎ গুলিয়ে গেল কোথাও একটা আর কি। বাট অফকোর্স মায়ের সাপোর্ট সবসময় ছিল। ইনফ্যাক্ট মা খুব বড় একটা সাপোর্ট সিস্টেম, যে কারণে বাবাও যা যা করতে পেরেছে সেটা, এটা অনেক সময় আলোচনা হয় না হ্যাঁ যে এক্স্যাক্টলি। সো মার সাপোর্ট সিস্টেমটা ছিল বলে বাবা কিন্তু নিজের কাজকর্ম করতে পেরেছে, এবং সেই সাপোর্টটা আমি এবং আমার বোন দুজনেই পেয়েছি, যে আমরা যেটা করতে চাই বা সেটাকে একজন গোছানোর constantly, দায়িত্ব না নিলে আরেকজন ছন্নছাড়া হবে কি করে। এবং বিশ্বাসটা রাখা যে এটা করা যায়। মানে আমার এখনো মনে আছে যে যখন গ্রাজুয়েশন পরীক্ষার কয়েকদিন আগে লোকজন জিজ্ঞেস করছে, আচ্ছা তাহলে এরপরে কি? মিউজিক। হ্যাঁ, মিউজিক তো হবে, কিন্তু কি? আচ্ছা, না মিউজিকই। ওই আমাদের ওই দৃশ্যটা। হ্যাঁ, এক্স্যাক্টলি, ওই যে অ্যাক্টিং এর কথাটা, একদম আমি ওটা দেখে আমার ঠিক নিজের কথা মনে হচ্ছিল। আচ্ছা, না মিউজিকই করব। তখন অনেকে বলতো, ও হবে, আচ্ছা হয়ে যাবে, ঠিক আছে, ঠিক চলে যাবে। সো এই যে এই ব্যাপারটা যদি বাড়ির সাপোর্ট থাকে না, একটু ইজিয়ার হয়। মানে আমি চোখের সামনে আমার নিজের কিছু বন্ধুদের দেখেছি যাদের বাড়ির সাপোর্ট একদম ছিল না, কিন্তু তাদের বাড়ির সাথে যুদ্ধ করে করতে হয়েছিল, এবং অনেক এনার্জি ওয়েস্ট হয়। এক্স্যাক্টলি, এবং পরে যখন সে এস্টাবলিশড হয়েছে, তার কাগজে ছবি বেরোচ্ছে, এই তখনও আমাদের ছেলে হেন তেন। কিন্তু এই যে যখন, দূরত্বটা, হ্যাঁ, যন্ত্রণাটা, এবং এই যে ফর্মেটিভ ইয়ার্সে কোনো সাপোর্ট নেই তার এটা মধ্যে। আমিও খুব পেয়েছি যেহেতু নাটকের বাড়ি। ঠিক, এক্স্যাক্টলি। সো এইগুলো তুমি কিন্তু খুব লাকি এদিক থেকে, যে অ্যাটলিস্ট বাড়িতে লড়তে হয়নি। এক্স্যাক্টলি, যে মানে হোম টিম সাথে আছে, এটা খুব খুব একটা, মানে খুব আমাদের একটা প্রিভিলেজ কোথাও একটা আমাদের এটা। তো সেটা সেটা পেয়েছিলাম ফর শিওর, এবং সেখান থেকেই কোথাও একটা, এই আমি দেখি যে আমি কথা বলতে বলতে কুয়েন্টিন ট্যারেন্টিনোর মতো হয়ে যাই, যে এইখান থেকে জাম্প করে না না, ওখানে ওটাই আবার। তো নিয়ম, আড্ডার তো ওটাই নিয়ম। সেটাই। তুমি যেহেতু গৌতম স্যারের মৃত্যুর কথা এলো, এবার আরেকটা মৃত্যুর কথা আমি তোমাকে জিজ্ঞাসা করব। তোমার যে প্রিয় মিউজিশিয়ানদের লিস্ট দেখেছি, তার মধ্যে একজনের সাথে আমারও খুব প্রেম আছে। আহ, তার প্লেন ভেঙে মরে যাওয়াটা আমাকে খুব কষ্ট দিয়েছিল, জন ডেনভার। হ্যাঁ, তোমার সেটা মনে আছে? হ্যাঁ, হ্যাঁ, তখন সে নিউজ বেরোচ্ছে ইত্যাদি, হ্যাঁ। আর তখন মনে হতো যে এদেরও প্লেন অ্যাক্সিডেন্ট হচ্ছে, মানে কি, এটা কোনো, মানে হোয়াট আ ওয়েস্ট আর কি। ওনার মৃত্যু, তারপরে মাইকেল জ্যাকসন। মাইকেল জ্যাকসনের মৃত্যু কিরম ভাবে জানলাম, সকালবেলা ফোন কল একটা কোনো কারোর থেকে, হ্যাঁ কাবুদা, আচ্ছা হ্যাঁ বলুন, সকাল 7টা-8টা। ও রিয়াকশন নেওয়ার জন্য ফোন করেছে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা মাইকেল জ্যাকসন মারা গেছে, সেই সম্বন্ধে আপনার কি মতামত আছে? কি, মাইকেল জ্যাকসন মারা গেছে? আমি বলছি, আমি না এখন কথা বলতে পারবো না, একটু আমার জাস্ট এটা কি বলি, মানে তোমার ইনফ্লুয়েন্স হিসেবে তুমি
আর কাদের নাম বলবে? আমার খুব বড় ইনফ্লুয়েন্স হচ্ছে স্টিং এর যে ব্যান্ড দ্য পুলিশ, খুব বড় ইনফ্লুয়েন্স। বিটলস অবশ্যই, এছাড়া স্টিভ ভাই, আমি যদিও নিজে গিটার প্লেয়ার নই কিন্তু ওনার অ্যাজ এ মিউজিশিয়ান অপূর্ব লাগে। ফ্র্যাঙ্ক জাপা, পরবর্তীকাল যদি মেটাল ব্যান্ড গুলো দেখি, ক্লাসিক মেটাল, আয়রন মেইডেন, তারপরে মেগাডেথ ইত্যাদি, এবং এটা চলতেই থাকে। এবং এই সাইডে আমার খুব বড় মানে বাবার ইনফ্লুয়েন্সের বাইরে বাড়িতে প্রচুর বাউল গান হতো সারাক্ষণ। মানে সে আজকে তো বটেই। মানে আজকে গৌর খ্যাপা কি পবন দাস বাউল, এনারা কিন্তু বাড়িরই লোক। এবার তাদেরকে দেখা এবং তাদের থেকেও ইন্সপায়ার্ড হওয়া, যে কারণ ওনারা তো আমাদের রকস্টার একদম, এবং এত ইনক্রেডিবল, এবং ওনাদের যে এত কিছু, কি বলি, মানে বাউল সম্বন্ধে বাইরের লোক এখনো সব জানে না, রাইট? সো এই যে এই ব্যাপারটাও, এই এবং মিস্ট্রিটা, এবং যে ওনাদের নিজস্ব প্র্যাকটিস যেগুলো আছে, অনেকে হয় যে মিউজিশিয়ান বাউল, তারা শুধু মিউজিকটা করে, অনেকে তো পুরো লাইফস্টাইলটা। সো এই পুরো ব্যাপারটাই খুব ফ্যাসিনেটিং। হ্যাঁ, মানে একটা বয়সের পর ওটা নিয়ে, কিন্তু তুমি যখন অত ছোটবেলায় এই বাউলের লাইফস্টাইল এবং বাউলের তখন তো বুঝতাম না, বুঝতে পারোনি। তখন তো গান ভাল লাগছে খুব, কি অপূর্ব বাজনা গান, ওই অবধি। কিন্তু ওই উইথ টাইম যা হয় যে পরবর্তীকালে সেটা খুব একটা আজকের যুগে বাউলের লাইফস্টাইল আর মেনটেন করা সম্ভব? কয়েকজন হয়তো করছেন, কিন্তু অনেকেই করতে পারছেন না, আমি শিওর, রাইট? মানে মানে এই শহরের মধ্যে এই ইন্টারনেট এবং সেলফোন আর হোয়াটসঅ্যাপের চাপ এবং সার্ভাইভাল সব মিলে কয়েকজন হয়তো এখনো করছেন, কিন্তু আই থিঙ্ক ওই জেনারেশনটা আস্তে আস্তে চলে যাচ্ছে। আমি জানি না নতুনদের মধ্যে কেউ পারছেন কিনা করতে, যদি পারেন মানে হ্যাটস অফ আর কি। কিন্তু হ্যাঁ, আমি শিওর সংখ্যা কমেছে, আমি শিওর। তুমি তোমার প্রভাবের মধ্যে যেমন বললে যে বাবার বাইরেও, এবং সত্যি তো মহিনের ঘোড়াগুলি তো অ্যাকচুয়ালি অনেকগুলো ট্যালেন্টেড লোক একসাথে এসেছিল। হ্যাঁ, 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 তুমি তাদের সবার কোলেই বড় হয়েছে। এই কমিউনিটি লিভিং, দ্য সেন্স অফ কমিউনিটি লিভিং, এইটা ছোটবেলায় যে তৈরি হয়ে যাওয়া, যে আমি যতটা আমার বাবার, আমার কাকুদেরও, আমার পিসিদেরও, মাসিদেরও, যারা রক্তের আত্মীয় নয়, এইটা তোমার লাইফে কতটা ইম্পর্টেন্ট ছিল? এটা তো ছিলই, কারণ কারণ as তুমি a একটা ব্যান্ড family, চালিয়ে গেছো দিনের পর হ্যাঁ, দিন। ওই যে ওই কমিউনিটি লিভিং এর ব্যাপারটাই তো কোথাও গিয়ে একটা ব্যান্ডটা তো তাই। মানে আজকে লক্ষ্মী ছাড়া 30 বছর হচ্ছে, মানে মানে তো সেটা অনেকে চলে গেছে, অনেকে রয়ে গেছে, মানে হ্যাঁ, এই যেমন দেখতে পাচ্ছি ওই যে শায়ক বেরোচ্ছে, শায়ক শুভজিৎ ঢুকছে, শুভজিৎ, নীলাঞ্জন বুয়া, ঋষভ। কিন্তু একটা যেটা খুব সুবিধা, ব্যান্ড ইকুইলিব্রিয়ামে ঝামেলা হয় না ওই সময়টা? অফকোর্স চেঞ্জ, সেটাকে ইয়ে করা, মানে আমি যেরকম অ্যাডপ্ট আমি করা। বলছি, একটা পয়েন্ট অফ টাইম ছিল যে কেউ ছাড়েনি ব্যান্ড, ঠিক আছে, 10 বছর মতো। তো তখন যে একটা লাইন আপ চেঞ্জ কিভাবে ডিল করবো ব্যাপারটাই ভুলে গেছিলাম। তারপর যখন আবার চেঞ্জ হতে শুরু করলো, সেটাকে আবার নিয়ে ডিল করা। এবং ব্যাপারটা হচ্ছে লক্ষ্মী ছাড়া থেকে কিন্তু ওইভাবে কাউকে বাদ দেওয়া হয়নি আজ অব্দি, লোকেরা নিজেরা চলে গেছে অন্য কিছু করতে, যে কারণে আহ, সম্পর্ক কিন্তু সবার খুব ভালো। মানে আমি বিদেশে প্রচুর ব্যান্ডের দেখেছি, ইনফ্যাক্ট কাগজের বউতেও তো শায়ক গাইছে, শায়কই গিয়েছে, শায়ক তখন, শুভজিৎ। এক্স্যাক্টলি, হ্যাঁ, শায়ক শুভজিৎ দুজন গেছে, শায়ক তখন লক্ষ্মী ছাড়া পার্টও নয় ওই এবং সময়টায়। শুভজিৎও প্রায় ছাড়বে তখন। তার ঠিক 1 বছর পরে হ্যাঁ, ছাড়লো। হ্যাঁ। তো দুজনেই কাজ করেছে, তো ওইটাই বন্ধুত্বটা না রয়ে গেছে। মানে এইটা আবার, এটাও আমার মনে হয় এটা সামাও আমরা খুব ফরচুনেট যে আজকের দিনে যারা লক্ষ্মী ছাড়াতে এখনো নেই, তারা কিন্তু কোথাও নিজেকে, মানে এই ব্যান্ডটার প্রতি ভালোবাসা যে তাদের নেই তা নয়, তাদের কাছে কিন্তু ওটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস সবসময়। তো ওই ব্যাপারটা হয়েছে। কিন্তু এই যে আমি যেরকম বলছি, ফার্স্টলি হচ্ছে নীলাঞ্জন ছাড়লো 2010, ওইটাকে নিয়ে ডিল করা একটা লেভেলে হলো। তারপর শুভজিৎ ছাড়লো হচ্ছে 2011 শেষে, 12 শুরুতে। তখন শায়ক ছিল, শায়ক এলো, আচ্ছা পুরোনো মেম্বার, অফকোর্স ওটা ডিল করা, শুভজিৎ এত বছর থাকা, এত কিছু, কি হয়েছে ওই সময়টা তো একসাথে বড় হয়েছে না, মানে টিনেজ থেকে নিয়ে 20s, কিছু লোকের সাথে যদি বড় হওয়া, ওই যে একে অপরকে ইনফ্লুয়েন্স করতে 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 একসাথে গ্রো করা আর কি, সেটা একটা হয়েছিল।
তো সেইগুলোকে নিয়ে ডিল করা সেটা তো একটা খুব কষ্ট হয় কোথাও গিয়ে একটা। ইনফ্যাক্ট এবং তারপর শাহরুখ আবার মুম্বাই চলে গেল। পরবর্তীকালে হ্যাঁ। ইনফ্যাক্ট শাহরুখ যখন ফার্স্ট টাইম ব্যান্ড ছাড়বে বলেছিল সেটা ভীষণ শকিং ছিল আমার জন্য। তখন ওরা ডিলই করতে পারেনি, মানে ওই বলে না আকাশ ভেঙে পড়া টড়া, সো ওই ওই ফিলিংটা তখন হয়েছিল। তো কি হয় উইথ টাইম আস্তে আস্তে ওই যে রিয়েলাইজ করা যে আচ্ছা প্রত্যেকটা মানুষের জীবন আলাদা, প্রত্যেকের পথ একটা সময় পরে আলাদা হবে, সেটাকে অ্যাকসেপ্ট করাটা আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট। মানে শুভজিৎ ছাড়ার আগে কিন্তু আমরা একসাথে বসে ডিসকাস করছি আচ্ছা তাহলে কি শায়ক কি টাইম দিতে পারবে, যদি হয় কিভাবে করব। সেই সময় আমাদের তখন কেমন আছো শহর অ্যালবামটা রেকর্ডিং চলছে, তো কেমন আছো শহর অ্যালবামটা যদি দেখি 2012। হ্যাঁ, তো কেমন আছো শহরে কিন্তু 8টা গানের মধ্যে 5টা শায়কের গলায়, 3টে শুভজিতের গলায়। আচ্ছা। সো এটা আবার অনেক আমাকে অন্য একজন জিজ্ঞেস করেছিল, একটা অন্য এক ব্যান্ডে, যে এটা তুই 3টে তালে রেখেছিস কেন শুভজিতের গলায়। অফকোর্স খেটে একসাথে অ্যালবাম বানিয়েছি, ওর যথেষ্ট এখানে অবদান আছে। অ্যাবসলিউটলি। সো সেটা হওয়ারই কথা আর কি। সো ওই ব্যাপারটা যে একটা অ্যালবামে যে ভোকালিস্ট বেরিয়ে যাচ্ছে আর তারপর আর যে ফিরছে, দুজনেরই গান আছে গলায় আর কি। সো ওই ওই সময়টা ওই একটা ট্রানজিশন ফেজ। তো মজার ব্যাপার হচ্ছে যখন শায়ক ফার্স্ট টাইম ছেড়েছিল, শুভজিৎ ঢুকেছিল, ওরা একসাথে শো করতো 2001-এর শেষের দিকটা। পরবর্তীকালে যখন উল্টোটা হলো তখন কিন্তু আমরা আবার, আমার মনে আছে শিলিগুড়িতে শো করতে গেছি, তখন শায়ক হয়ে গেছে আমাদের সাথে, জাস্ট একটা স্টেজে ওঠেনি বাট পুরো ফিলটা নেওয়ার জন্য, আচ্ছা এখন ব্যান্ডটা এরকম ইত্যাদি। তো সেটা এবার পরবর্তীকালে যখন শায়ক আর টাইম দিতে পারছে না, ও ফার্স্টে গেল দিল্লি, সেখান থেকে চেষ্টা করে করে আসতো। আমার এখন মনে আছে একবার দিল্লির থেকে একটা লম্বা ফ্লাইট নিয়ে কলকাতা নামলো, নেমে তারপর আমরা গেলাম আবার কোথায় একটা আসানসোল না কল্যাণ বর্ধমান বোধহয় গেছিলাম। সেটা আবার করেও বাই দ্য টাইম স্টেজে উঠতে যাবে আমি দেখছি ওনার কিছু শরীরে কিছু নেই, হয়তো অ্যাড্রিনালিন দিয়ে নামিয়ে দিচ্ছে। সো ও অনেকটা ট্রাই করে তারপর সত্যি খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল ওই বারবার ট্রাভেল করে আসা। আর শো তো এরকম হয় না যে সবসময় 1 মাস আগে, একদিনের মধ্যেও শো হয়। সো ইউনো ওই দিক থেকে ই ওয়াজ ট্রাইং ইজ বেস্ট। তারপর বম্বে যখন শিফট করলো তখন একটা পয়েন্টে রিয়েলাইজ করলাম যে আমরা এটা সম্ভব না। আর ওই সময়টা তখন শায়ক ছাড়ছে, ঋষভ তখন অনুপমের সাথে বাজানো শুরু করলো, শো ক্লাস শুরু হওয়া শুরু হলো, ওটাও তখন রিয়েলাইজ করলাম আচ্ছা এটা হবে না। ও সো ওগুলো আস্তে আস্তে কথা বলে তখন সেপারেশন গুলো হলো। এবার সেই সময়টা যেটা হলো যে তখন আমাদের ব্যান্ডে শায়কের জায়গায় ঢুকলো রাজীব, ঋষভের জায়গায় ঢুকলো হচ্ছে বোধি, আর সেকেন্ড গিটার তখন বাজাতো ওই সময়টা বুয়ার পরে জোজো বলে একজন কিছুদিন ছিল, নীলাঞ্জনও ছিল, তখন জন পল বলে একজন জন guitar player। পাল, পল। আচ্ছা। তো তখন 2016 শুরুতে লক্ষ্মীছাড়ায় অন স্টেজ আমরা যে 6জন, অনির্বাণ শব্দ লেখে অফ স্টেজ, তো আমরা 7জনের ব্যান্ড, এই মুহূর্তে 6জনের ব্যান্ড। এবার তখন হাফ মেম্বার নতুন, হাফ মেম্বার পুরনো। এবার ওই একসাথে একটা এনার্জি তৈরি হতে সেটাও কিন্তু 1 বছর মতো লেগেছিল, বিকজ ওটা হয় না। ধরাছাড়াটা, হ্যাঁ। হ্যাঁ, যে ওয়াইবটা যে একে অপরকে বুঝে গানগুলোর সাথে। তো ওই সময় একটু মানে আমাদের শোগুলো কটা আমারই ভালো হয়নি আর কি, সেগুলো আমি এখন ভিডিও টিডিও দেখি। বাট দেন আই থিঙ্ক কম সময়ের মধ্যেই আর কি জিনিসটা আমরা অ্যাডাপ্ট করে নিয়েছিলাম। আর আজকের দিনে এখন বোধি এবং রাজ দুজনের 9 বছর হয়ে গেল লক্ষ্মীছাড়ার সাথে। তো সেটা একটা বড় ব্যাপার, এবং ওরা দুজনেই কিন্তু ব্যান্ডটা, মানে আমি যেরকম বলি লক্ষ্মীছাড়া আমার, ওরাও বলে লক্ষ্মীছাড়া আমার। আই থিঙ্ক এর থেকে ভালো আর কিছু হতেই পারে না। আচ্ছা, তুমি তোমার প্রভাবের মধ্যে অনেকের কথা বললে, বাউলদের কথা বললে। হ্যাঁ এবার ঠিক প্রভাব নয়, কিন্তু আমি বলছি যখন তোমরা বড় হচ্ছ সেই সময় সামপ্লেস এলস হ্যাঁ হ্যাঁ এবং হ্যাঁ তার উপস্থিতি, হ্যাঁ হ্যাঁ এইটা কতটা ইম্পর্টেন্ট এই অনেকটা শহরে তোমার অনেকটা কাছে? অনেকটা ইম্পর্টেন্ট। ওই সময় কমপ্লেসেলসে যারা বেস্ট মিউজিশিয়ানস আমাদের এখানকার সিনিয়র দাদারা বা কন্টেম্পোরারিরা, কিছু ক্ষেত্রে জুনিয়ররা, সবাই বাজাচ্ছে এবং খুব ভালো। সেই সময় ক্রসউইন্স, হিপ পকেট, ওরিয়েন্ট এক্সপ্রেস, তারপরে স্প্যান, বন্ধুদের ব্যান্ড ছিল ক্রিস্টাল গ্রাস, ওরা বাজাতো, প্ল্যান বি, খুব ভালো ভালো সব ব্যান্ড, ঠিক আছে। এবং তারা জাস্ট, আমার এখনো মনে আছে হিপ পকেট শুক্রবার বাজাচ্ছে মানে তখন ঢোকার কোনো সিন নেই। মানে কোনো রকমে গুতিয়ে একটা করে একটা, ওটা একটা অন্য রকমের সাম্প্লেসেলস ছিল, ঠিক আছে। মানে তখন গান বাজনাটাও একটা অন্য রকমের হতো। আর আর এটাও বুঝতে হবে ওই সময় মানুষ কিন্তু আমাদের আজকের মতো এত অপশনস ছিল না, না।
পার্ক হোটেলে ঢুকে গেল, যারা লাইভ মিউজিক ভালোবাসে, রক মিউজিক ভালোবাসে সাম্পলে সেলসে চলে গেল, যারা বলিউড চায় তান্ত্রায় ঢুকে গেল, আর যারা একটু ইলেকট্রনিক মিউজিক একটু ভাইব নিতে চায় রক্সি চলে রক্সে গেল, চলে গেল। আর যাদের অনেক টাকা আছে খরচ করার মতো, তারা উপরে একোয়ায় চলে গেল। এরকম সবার আলাদা আলাদা জায়গা ছিল। সো এখন তো অপশনস অনেক বেশি, আর একটা যে ক্রাউড যেটা শহরে ছিল তারা নেইও সেই ক্রাউডটা এখন আর। আর হ্যাঁ এখন খুব আলাদা, কিন্তু হ্যাঁ সাম্পলি সেলস ওই সময় একটা খুব বড় ব্যাপার, একটা অনেক মেমোরিজ, প্রচুর নস্টালজিয়ার জায়গা। সেখানে যখনই সেই সময় স্টেজে উঠে বাজানোর সুযোগ পেয়েছি, ওই প্রত্যেকটা শো খুব স্পেশাল ছিল। তো খুব বড় একটা ইম্প্যাক্ট তো আছেই আর কি সব সময়। আচ্ছা, আমরা যখন 11-12, মানে আমার 83-তে জন্ম ধরো, হ্যাঁ 11-12 বা কলেজ, তখন মোটামুটি আমরা সবাই কেউ না কেউ কোনো না কোনো ভাবে কিছু না কিছু ব্যান্ডের সাথে জড়িয়ে, ঠিক এমন একটা রেজ উঠেছিল। ঠিক ঠিক মানে আমি তো জানি না অভিনয় করে পায়ের তলায় মাটি পাবো কিনা, তখন ভাবছি যদি ব্যান্ড করেও হয়। ঠিক 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 এবং সেই সময় হোর্ডস অফ ব্যান্ড, পাড়ায় 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 কত ব্যান্ড। ব্যান্ড, হ্যাঁ সেই মুভমেন্টটা এরকম থিতিয়ে গেল কেন? আসলে কি হলো, হঠাৎ করে গান বাজানোর জন্য পয়সা দিতে হবে এই একটা জিনিস চালু হয়ে গেল, যেটা আমরা রিয়েলাইজও করলাম না যে এই বেসিক গানের ক্ষেত্রে। হ্যাঁ হুম। আগে তো ছিল না। মানে অ্যাকচুয়ালি টেকনিক্যালি কেউ গান বাজালে সে তোমাকে পয়সা দেবে, সেটা হতো না, বাট ঠিক আছে এটলিস্ট গান বাজতো, লোকে সিম্বায়োটিক জানতো। হোক। মানে চারিদিকে আজকে যেখানেই যাচ্ছি পশ্চিমবঙ্গে লোকে জানে গানগুলো। কেয়ার করি না আমরা সেই সবাই সেই ওই সময়, যেগুলো শুধু চাই তোমায়। হ্যাঁ কেয়ার করি না তো, তবে অরিজিনালি গড়ের মাঠের গান ফার্স্ট ও অ্যালবামে 3টে কাভার করেছিলাম আমরা, কেয়ার করি না হুম আর বারে বারে তবু আসতে হবে ফিরে, এই দুটো হুম ছিল হুম হুম গড়ের মাঠের। হুম। আর একটা গান ছিল রাত বেরাতে স্বপ্ন দেখা বলে, ওটা হচ্ছে আমার দাদা নীল মুখার্জির। হ্যাঁ, তো যাকগে ব্যান্ড মুভমেন্ট। এবার সেই সময় কি ওটা ঘটছে, হঠাৎ একদিন দেখছি নতুন গান বাজছে না, তো গিয়ে বললাম কি হলো ব্যাপারটা, বাজছে না কেন? হুম বলো না এখন তো এই চেনা জানা লোকজনও তো থাকতো হুম না হুম স্টেশন গুলোতে, রেডিও হুম স্টেশন বা টিভি চ্যানেলে। হুম ও তো না এখন এই একটা সার্টেন স্লট না কিনলে শিওরলি গান বাজে না। হুম বললাম, আচ্ছা সেটার দাম কেমন? সেই দামগুলো শুনে মোটামুটি পাগল হয়ে গেলাম যে সম্ভবই না। হুম। তো এবার সেটাই ঘটলো যে আগে চারিদিকে গান শোনা যেত, বেসিক গান, শুধু ব্যান্ড বলেও না, মানে আজকে ধরো চ্যানেলগুলোই তো উঠে গেল 106.2। এক্স্যাক্টলি 106.2 উঠে গেল, আর বাকি চ্যানেলরা বলতে শুরু করলো হেড অফিস ডিসাইড করে, হুম কয়েকটা হয় না। হুম হুম। তারপর আর আমরা আমাদের অ্যালগোরিদম টাইপের টার্ম গুলো জুজু ঢুকে গেল। দেখায় হ্যাঁ হেড so এই অফিস। এই ঢপগুলো বুঝি। এবার ব্যাপার হচ্ছে ওটাই যে আমার কাছে এখন যদি কোটি কোটি টাকা থাকতো, আমার গান চারিদিকে সারাক্ষণ বাজতে পারতো। হুম সো যখন এরকম একটা জায়গায় চলে গেল যে স্লট কিনতে হবে, তখন না সবাই ওটা কিভাবে নিয়ে ডিল করবে বুঝতে পারলো না, কেউই পারলো না বুঝতে, যে যেখানে এটা এত আরাম করে হচ্ছিল। মানে আর যেটা বলছি, শুধু তো ব্যান্ড না, আধুনিক বাংলা গান যারা করেন, হুম। মানে তাদের গানগুলো পুরো বহু মিটিং নন ফিল্ম মিউজিকটাকেই পুরো আক্রমণ চেপে করে দেওয়া দেওয়া হয়ে হলো। গেল। এবং কি হয়েছে তখন মেইন স্ট্রিম যেহেতু ব্যান্ড ছিল, বাংলা ব্যান্ড ছিল, তার জন্য কি অনেক টেলিভিশন শো হতো যেখানে কিনা ইংরেজি রক কিভাবে, মানে রক মিউজিকের যে অরিজিন সেটা কি, বা জ্যাজ কোথা থেকে এলো, এইগুলো নিয়েও শো হতো। হুম। মানে এবং ওটাই ব্যাপার, যখন মেইন স্ট্রিম হচ্ছে এটা, তোমার সাইডে অন্য জিনিসগুলো তখন রুটস গুলো নিয়েও ডিসকাশন হয়, একটা অন্য রকমের ব্যাপার ছিল। একটা পুরো ইকোসিস্টেম তৈরি হয়। এক্স্যাক্টলি। সো এবার যখন এটা ঘটলো, তখন তো ওটাকে নিয়ে ডিল করা খুব ডিফিকাল্ট হয়ে গেছিল। So আমরা নিজেরা গান বানাচ্ছি, ঠিক আছে, বার করছি, কিন্তু নতুন গান কেউ চালাচ্ছে না আর। তো আস্তে আস্তে দেখলাম যে এই ফেস্ট গুলোয় আগে কম্পিটিশন হোক আর যাই হোক, সারাক্ষণ আমাদের গানগুলোই চলতো ব্যান্ডগুলোর, সেখানে শুধু বলিউড চলছে আর কিছু সিলেক্টেড টলিউড চলছে, দ্যাটস ইট। সো আস্তে আস্তে দেখলাম এরকম ভাবে মেন স্ট্রিমটা বেরিয়ে যাচ্ছে। এবার আজকের দিনে যেটা হচ্ছে, ইন্টারনেট কাইন্ড অফ নিউট্রাল, বলে কাইন্ড অফ বলবো, ডেফিনেটলি নিউট্রাল নয়, কিন্তু তাও কিছুটা তো হাতে ক্ষমতা থাকে আমাদের। এবং মানুষজন, নতুন জেনারেশন বা ইভেন আমরাও বা টেলিভিশন কতটা দেখি, যেহেতু ইন্টারনেটটার উপরেই অনেকটা, তার জন্য কি হচ্ছে, নতুনরা এখন তাও নিজেদের গান করে কিছু একটা জায়গা, মানে আমি বলতে চাই যে
এই যে এই পুরো প্রসেসটা শুরু হয়েছিল 2010-এ, আমরা বুঝিনি, বুঝতে বুঝতে 2012-13 হয়ে গেছে যে আচ্ছা এটা ঘটছে আর কি। সো সেই সময়ের থেকে আমি উঠছে আজকে 2025-এ একটু বেটার অবস্থা, যেহেতু এই বেসিক গান নিয়ে সবাই না একটু এগিয়ে এসে কিছু করার চেষ্টা করছে আর না, ইন্টারনেটের জন্য আমি আমার বসার ঘর থেকে একটা শো করতে পারছি। এক্স্যাক্টলি। হ্যাঁ। এই যে আজকে আমরা কথা বলছি আজকে, হুম। এটা তো ইন্টারনেটের জন্যই সম্ভব হচ্ছে। এবং এই যে লাইভ শো না কিছু অর্গানাইজ করা, যে এখন মানে আমিও নিজে এখন কিছু মিউজিক ফেস্টিভ্যাল অর্গানাইজ করি ছোট ছোট। হুম। কারণ আমার মনে হয় যে যদি নিজেরা দায়িত্ব না নিই, হুম। তাহলে মানে আর কেউ দায়িত্ব নেবে ভেবে লাভ নেই। মানে আমার মতে হচ্ছে যার কাছে যেটা করার ক্ষমতা আছে সেই যদি করে তাহলে অনেক কিছু হতে পারে। আর যেটা আমি সবসময় বলি যে আগে কি হতো, দর্শকের কাছে এসে পড়তো হুম। নতুন গান, এখন একটু দর্শককেও খুঁজে নিতে হবে। কারণ নতুন কিন্তু প্রচুর গান হচ্ছে, অনেক রকমের গান হচ্ছে, নতুন ছেলেমেয়েরা খুব ইন্টারেস্টিং কাজ করছে, এবং আমরাও যারা পুরনো, আমাদের সিনিয়ররাও যারা। কিন্তু আমাকে তুমি বোঝাও, আমি যদি কিওয়ার্ডটা না জানি আমি সার্চ করব কি করে? একটু কি করতে হবে আমি বলছি, ধরো তোমার, তার কারণ রেডিওর একটা মজা ছিল যে আমার জানি না জানা গানটা জানি ঝাঁপিয়ে এসে জানি পড়ছে, জানি তাকে আমি জানি ভালোবেসে ফেলছি। জানি তোমাকে যেটা দেখতে হবে হচ্ছে আমার এখন, প্লেলিস্ট তো ঘুরে ফিরে এক জায়গায় ঘুরছে। রাইট না, এখন যেটা দেখতে হবে হচ্ছে ধরো তোমার প্রিয় কিছু আর্টিস্ট আছে, প্রিয় কিছু ব্যান্ড আছে, বা হুম। কোনো সোলো আর্টিস্ট বা কিছু যে নিজের গান করে, শুধু যে যারা কাভার্স করছে তাদের কথা বলছি না, সেটা একটা অন্য হুম। জায়গা। তুমি যদি তাদেরকে সার্চ করো না, তুমি দেখবে কিছু অন্য অন্য অপশন আসছে, হুম। সেখান থেকে কিন্তু অনেক কিছু ডিসকভার করা যায়। হুম। মানে এটা হয়, মানে আমি এরকম ভাবে নিজে ডিসকভার করেছি হুম। যে যেহেতু আমি কিছু খুঁজছিলাম, কিছু নতুন নতুন মিউজিক আমার কাছে চলে এসেছে। অ্যালগরিদম পাঠিয়েছে। এক্স্যাক্টলি। সো সেই অপশন হচ্ছে আবার একটু খোঁজ রাখা যে অনুষ্ঠান কি হচ্ছে নতুনদের, বা নতুন গানের অনুষ্ঠান কি হচ্ছে, সেগুলো কিন্তু শহরে হয়, সেগুলো যদি একটু অ্যাটেন্ড করা যায়। আর এই যে এই পুরো ব্যাপারটা লাইভ শো দেখা, এই যে লাইভ শোতে গিয়ে লাইভ শোটাকে এনজয় করা, এরা যে সেলফোন নিয়ে পুরো শো যদি তুলে গেলে তাহলে হোয়াটস দ্য পয়েন্ট? কয়েকটা ক্লিপ নিলে ঠিক আছে, কিন্তু এই যে একটা, আমরা আগে সেলফোন ক্যামেরা তো হালে এসছে, হুম। আমরা আগে অনুষ্ঠান কিভাবে দেখতাম, ফিল নিতাম। ওই ফিলটা যে কি ইম্পর্টেন্ট। মানে একটা মানুষ তার বাড়িতে একটা বিশাল টিভি নিয়ে, বেস্ট সাউন্ড সিস্টেম নিয়ে হতে পারে না। পারবে না, লাইভ শো রিপ্লেস করা সম্ভবই না। সো ওইটা খুব ইম্পর্টেন্ট। এই যে আজকে আমি নাটক দেখতে যাই, কারণ আমার ওই যে ওই লাইভ হুম। ওই পারফরমেন্সটা না, ওটা খুব স্পেশাল, ওটা ওটা কিন্তু আলাদা একটা জায়গা অল টুগেদার। ওইটা ওই মুহূর্তে না থাকলে হবে না। সো লাইভ শোটা খুব ইম্পর্টেন্ট দেখা, কারণ হচ্ছে অনেকে অনেক রকমের কাজ করছে, এবং অনেকে মিলে চেষ্টা করছে যে একটু সবাই মিলে ফেস্টিভ্যালস করি, গান বাজনা করি একসাথে। তো এটা বাড়বে, এটা সংখ্যায় আরো বাড়বে, আরো হবে। আর খুব ইন্টারেস্টিং আর্টিস্ট আছে এখন। যেহেতু ব্যান্ডের ওই সময়টা নিয়ে কথা হলো, এই প্রশ্নটা কিছুটা আমার দাদারও রিকোয়েস্টে করা। হ্যাঁ, হ্যাঁ। আহ, অভিলাষ আর কুট্টিদা, আমাদের পাড়ার লোক, হুম, হুম, গলবিনের লোক, হুম। সাচ আ ট্যালেন্ট। ওর এই অসময়ে চলে যাওয়া, এটা নিয়ে এটা তোমার? খুব খুব কষ্ট পেয়েছি, মানে কুট্টিদা তো নিজের দাদার মতো অনেকটা, কোথাও একটা। ইনফ্যাক্ট তোমরা তো উনি উনি তো গৌতম বাবুর কাছেও। খুব ভালোবাসতো বাবাকে, বাবাও খুব ভালোবাসতো। ইনফ্যাক্ট ওরা যখন দড়িয়ায় আইলো তুফান বার করে, হুম। সবার আগে বাবার কাছে পারমিশন নিতে এসেছিল, শোনাতে এসেছিল, তো বাবা খুব এনকারেজ করেছিল। ইনফ্যাক্ট ওদের ইউডি থেকে বেরিয়েছিল মিউজিক। 95 যে শোটার কথা বলছি, যে ওই যেটা মিস করেছিলাম পরীক্ষার জন্য, সবাই গিয়েছিল, তো সেইটা আগে অভিলাষা বাজিয়েছিল, তারপরে বাবা সবাইকে নিয়ে পারফর্ম করতে উঠেছিল। ইনফ্যাক্ট যেদিন বাবা চলে যায়, হুম। শ্মশান থেকে আমি কুট্টিদার গাড়ি করে ফিরেছিলাম। হুম। আর লক্ষ্মীছাড়ার ফার্স্ট যে 3 জুলাইয়ের শো, সেদিন কিন্তু অঞ্জন দত্ত ছিলেন, আর অঞ্জন দত্ত সামাউদ্দিন বাজাতে পারলেন না। আমাদের পরে লাস্টে কিন্তু ফাইনাল অ্যাক্ট ছিল অভিলাষা, আর মানে প্রত্যেকে ওরা এত, তুমি ছিলে। আহ, হ্যাঁ, মানে ভালো ভালো গান ছিল ওদের। হ্যাঁ, এবং গান, হ্যাঁ, এই যে কতগুলো ভালো ভালো গান, আমার আমি, যেটা হুম। সবসময়, তারপরে আমার আমি ছিল, ওফেলিয়া। হ্যাঁ, তারপরে ওই যে আজ স্বপ্ন দেখা শুরু, হুম। ট্রাফিকের যানজটে পড়ে। হ্যাঁ, হ্যাঁ, হুম। ভুল বুঝে ভুল করো না। এক্স্যাক্টলি, হ্যাঁ। এক্স্যাক্টলি। আর ওদের যে রিহার্সাল স্বাধীনতা স্বাধীনতা। এক্স্যাক্টলি। হুম।
ওদের রিহার্সাল প্যাকটা একটা গ্যারেজের মধ্যে, হুম। ঠিক যেরকম আমরা ওই শুনে বয়সে এসেছি যে এরকম গ্যারেজে ব্যান্ড প্র্যাকটিস করে, ওটা গিয়ে দেখা আর হুম, এটা অপূর্ব। মানে অভিলাষা একটা এত অসাধারণ একটা মেমোরি বা বেড়ে ওঠার সময়ের একটা এত ইম্পর্ট্যান্ট একটা পার্ট, নতুনরা কিন্তু জানিই না অভিলাষার কথা। হুম, তো এগুলো কোথাও একটা আমাদেরও দায়িত্ব হুম। যে একটু লোকেদের জানানো যে এই লোকগুলো ছিল। ইনফ্যাক্ট নাইনটিজ এর যারা শুরুর দিকের ব্যান্ড, অভিলাষা, ক্যাকটাস 90s এর প্রথম দুটো, মানে পরশ পাথরও তারপরেই, ঠিক তারপরে। তারপরেই এক গায়ে গায়ে। হুম, হুম, 70s মোহিনের ঘোড়াগুলি, 80s এ নগর ফিলোমেল ছিল, হুম, হুম, হ্যামলিনের বাসিয়ালা, এক্কা, এরকম কিছু ব্যান্ড ছিল 90s এ গিয়ে। হুম। তারপরে ক্যাকটাস, অভিলাষা, পরশ পাথর ইত্যাদি। আমরা চন্দ্রবিন্দু। চন্দ্রবিন্দু তার আগে, আমাদের আগে আমরা, আমাদের পরে ফসিলস ভূমি, হুম, ওই ওই হুম, সময়টা। হুম, সো হ্যাঁ, অভিলাষা খুব বড়। আর ওই তখন কি স্কুলে পড়ি, আলটিমেটলি নিজের ব্যান্ড করতে চাই, তখন দেখা ওদের এই তারা হচ্ছে শো করতে যাচ্ছে একটা বাসে করে একটা ব্যান্ড, পুরো ব্যাপারটাই আর কি, ওগুলোই খুব হুম। অসাধারণ লাগতো। আর আর কুট্টিদা, তখন একটি সিগারেটের ব্র্যান্ড তখন পরশ পাথরকে স্পন্সর করছে। চার্মস, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, আমার মনে আছে। ইনফ্যাক্ট পরশ পাথর প্রবাবলি প্রথম মেইন স্ট্রিম সাকসেসফুলি একদম ওরকম একটা, সুজন সবাই গাইছে, হ্যাঁ হ্যাঁ যাদেরই হ্যাঁ, ইমপ্রেস করার ইচ্ছে মহিলাকে। এক্স্যাক্টলি। ভালোবাসা মানে আর্চিস হ্যাঁ, গ্যালারি, একদম। আর তার চারিদিকে। সঙ্গে প্রিয় বন্ধুরও একটা অফকোর্স, কন্ট্রিবিউশন ছিল অফকোর্স। পরশ পাথরের। পরশ পাথর একটা কি বড় একটা ফেজ, এবং পরশ পাথর লাইভ এত ভালো ছিল, মানে ওরা প্রত্যেকে এত সলিড বাজতো, মানে ব্যান্ডটা খুব খুব ভালো। এবং পরশ পাথরের সাথে ওরা অ্যালবামটা ওই যখন প্রথমবার করেছে, সেদিন পরশ পাথর বাজিয়েছে 96-এ, আমার এখন মনে হচ্ছে। তারপরে বাবা উঠেছে, সাথে আমি আর এই সংকেত, সুব্রত দা আর ঋতুপর্ণা দি, আমরা কজন বাজিয়েছিলাম। তো এই সবার সাথে মেমোরিজ। আর পরশ পাথরকে দেখতাম চারিদিকে বাজাচ্ছে, চারিদিকে হোর্ডিং এর ছবি, সেগুলো কোথাও ওরা ইন্সপায়ার করতো যে বস হচ্ছে তো, হুম, এরা তো করছে, হুম। তাহলে নেক্সট আমরা কেন নই আর কি, আমরাও তাহলে করবো আর কি। সো সেটা বড় ব্যাপার। তোমাকে যখনই সোশ্যাল মিডিয়ায় দেখি, তুমি হয় মুখরোচকের চানাচুরের দাদুর সাথে চানাচুরের বৃষ্টিতে ভিজছো, তুমি এআই নিয়ে এই খেপাবিটে কোথা, এটা কি হচ্ছে তোমার? নাহলে কুমিরের সাথে কুমির ডাঙা খেলছো, এটা কি? আমি দেখছি লোকজন এত সিরিয়াস না চারিদিকে, সবাই খুব গম্ভীর, সবার এত বক্তব্য, সবাই খুব মানে খুব গম্ভীর জেনারেলি, ঠিক আছে, সবাই খুব রেগে, সবাই বড্ড ঘৃণা করছে সবকিছু, মানে খুব, মানে ইট বিকামস টু মাচ। তা আমি ঠিক উল্টোটা, আর লোকে এআই সব ধ্বংস করে দেবে, তো আমি তাই এআই নিয়ে মজা করছি, ঠিক আছে। সো মানে এক কিন্তু টাইমস, মিউজিকে কি মনে হচ্ছে এআই কি করবে? তোমার কি মনে দেখো, হচ্ছে? আমার মনে হয় যদি মিউজিশিয়ানরা এআইটা ঠিক করে ইউজ করে, দেখো ওটা তো আলটিমেটলি একটা টুল, টুল। সো আমাদের প্রত্যেককে টুলটাকে ইউজ করতে হবে, বা ইকুইপড হতে হবে। বা অনেককে হয়তো করতে হবেও না, হুম, মানে ইটস নট লাইক আ ম্যান্ডেটরি থিং। হুম, একটা যদি টুল থাকে, সে যদি মিউজিক করে, তাহলে মিউজিক যারা করে তারা যদি সেই টুলটা ইউজ করে, তাহলে তারও কত কিছু ক্রিয়েট করতে পারে, তাই না? সো সেটাই, সেটা অ্যাগেন ওটা চয়েস, যে তুমি এই নিয়ে করতে চাও কিনা, নাকি তুমি ওল্ড স্কুল জাস্ট লাইভ মিউজিকই করবে। এখনো রোবটরা এসে আমাদের সরাতে লাইভ স্টেজ থেকে অনেক দেরি আছে, আশা করছি এই লাইফ টাইমে সেটা দেখতে হবে না। সো আমার আমার ডেফিনেটলি মনে হয় না, মানে খুব সিম্পল। আজকের দিনে প্রথম যখন এই কিবোর্ডে প্রোগ্রামিং করা শুরু হলো হুম, অন্য যন্ত্রবাদ্যে, হুম, সেটা তো হলো, সেটা তো একটা পার্ট হয়ে গেল। আজকে কি আমরা বলছি যে ঢোল স্যাম্পলটা দিয়ে উনি অ্যাডের মিউজিকটা করে দিলেন, হুম। অ্যাকচুয়াল ঢোল প্লেয়ার কোথায়? সো সবাইকে নিজের পথ খুঁজে নিতে হবে, কিছু করার নেই, এটা খুব, ইট ইজ হোয়াট ইট ইজ। মানে এবার কিছু একটা এলে তাকে দূরে ঠেলে দেবো না, তাকে নিয়ে আমি কি করতে পারবো, হুম। সেটা কোনটা বেশি ভালো আর কি, মানে খুব ইম্পর্টেন্ট হচ্ছে তাই। কিন্তু ওটাই বলছি যে সবকিছুর অল্টারনেটিভ আছে। হয়তো হতে পারে যে এআই এসে একটা কিছু কারুর কাজ পুরো দায়িত্ব নিয়ে নিল, কিন্তু তার মানে তো সে আটকে গেলে হবে না, তাকে তো আরো ফিগার আউট করতে হবে। মানে খুব, আরেকটা খুব সিম্পল এক্সাম্পল, আগে
অ্যাড এজেন্সি প্রচুর রেডিও স্পটস করতো, ঠিক আছে, যেগুলো আমাদের মতো মিউজিক ডিরেক্টর আমরা মিউজিক করতাম, জিঙ্গল। জিঙ্গল গুলো। এবার রেডিও স্টেশনেই এত মিউজিশিয়ান আছে, এখন তারাই জিঙ্গল করে, তা বলে কি আমাদের কাজকর্ম করা বন্ধ হয়ে গেছে? হয়নি তো, আমরা তো কাজকর্ম করে যাচ্ছি। সো এটাই বক্তব্য যে নিজেকে এক্সপ্যান্ড করা দরকার আমাদের প্রত্যেকের সারাক্ষণ। মানে কোথাও গিয়ে যদি আমরা আটকে যাই না, ওটাই হচ্ছে সবচেয়ে বড় চাপ। এই মানে ড্রাইভ যেতে দেওয়া যাবে না, ড্রাইভটাই কিন্তু বাঁচিয়ে রাখে আমাদেরকে, যে একটা নতুন কিছু করব, এটা হবে, আচ্ছা নেক্সট টার্গেটটা কি, এইভাবে নিজেকে ইমপ্রুভ করব। একটা তুমি দারুণ কথা বললে যে মাঝখানের ফেজটা, যখন ইন্টারনেটের ডেমোক্রেসিটাও আসেনি, হুম সো কল ডেমোক্রেসিটাও আসেনি, হুম আবার বাকি যারা মেইন স্ট্রিম মিডিয়া তারা বাজাতে টাকা চাইছে, হুম সেটার থেকে যে ডাউনফলটা হয়েছিল সেখান থেকে খানিকটা বেটার হয়েছে। হুম হুম কিন্তু আবার আরেকটা জিনিস হয়েছে যে ধরো তোমার 95-এর অ্যালবাম, 99-এর অ্যালবাম, এমনকি 2011-12-র অ্যালবাম অব্দি, একা অব্দি বা হুম 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 বিশেষ হুম। বিশেষ অংশ বিরতির পর অব্দি একটা ফিজিক্যাল বিক্রির সেন্স ছিল, হ্যাঁ, সেইটা এখন পুরোপুরি উবে গেছে। এটা কতটা ডিফারেন্ট হয়ে গেছে? আমার তো এটা এটা একটা অনেক তফাৎ হয়েছে। মানে ধরো আজ যেটা ধরো তাও রেকর্ড ফিরছে বলে একটু একটু আবার ফিরে আসছে, এই যে আগে একটা পুরো অ্যালবাম শোনার যে যত্ন। চল, আর একটা চল যেটা ছিল, মানে এই থার্ড গান স্কিপ করে গেলাম, ওইটা নয়, হুম। অ্যাকচুয়ালি পুরো অ্যালবামটা শোনা। একটা যখন কারুর অ্যালবাম শুনছো, এক সেকেন্ড। হ্যাঁ, একটা যখন কারুর পুরো অ্যালবাম শুনছো, তুমি তো তখন তার সেই সময় জার্নিটা বুঝতে পারছো। তুমি যদি অ্যালবামটাই শুনলে না, শুধু ওই একটা গান যেটা রেডিও হিট ওটাই শুনলে, তুমি কিন্তু বাকি কিছু জানলেই না। সো এবং ধরো একটা কেউ একটা কোনো অ্যালবাম পেয়েছে, বা ইভেন শুরুর দিকে ভিডিও পেয়েছে, কেউ একটা পেলেও সবাই চলে গেলাম, ওই যে কমিউনিটির ব্যাপারটা, এবং তখন ওটা বন্ধুদের হতো। মধ্যে অ্যালবাম দেওয়া নেওয়া। এক্স্যাক্টলি, এটা একটা খুব বড় ব্যাপার ছিল। সো এবং ওইটা যেমন ধরো আমি লাকি আলি কিনেছিলাম তো ও সানাম শুনে, কিন্তু ঠিক পরে কিন্তু ভালোবেসেছি পুরো অন্য গানগুলো। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। মানে ইউজুয়ালি যেটা হয় যে যেই গানটা হিট হয় সেটা হচ্ছে সবচেয়ে কমার্শিয়াল গান বলে ওকে দিয়ে দিল, এই ভিডিওটা বোধ হয় হামেবল। হ্যাঁ। হ্যাঁ। কিন্তু যে আরো যেগুলো গভীর কাজকর্ম সেগুলো কিন্তু অ্যালবামের মধ্যে রয়েছে, সেগুলো কিন্তু অনেকে শোনাই হয় না, জাস্ট বিকজ তারা এক্সপ্লোর করতে চাইছে না। এই একটা ঘটনা আমার ডেফিনেটলি মনে হয় যে অনেক বেশি অ্যাক্সেস হয়ে যাওয়াতে এইটা খুব মিস হয়ে গেছে। যে এটা আমি সবসময় বাচ্চাদের বলি, বা কেউ অ্যাডভাইস চাইলে আমার থেকে, আমি ওই রকম অ্যাডভাইস ফ্রি বলে সবাইকে জ্ঞান দিয়ে যাচ্ছে, আমি একদম ওটা বিশ্বাস করি না। আমাকে নিজের থেকেও অ্যাডভাইস দিতে এলেও আমার রাগ হয়, আর আমি নিজেও তাই করি না। আমি চাইলে নিশ্চয়ই আমাকে অ্যাডভাইস করুন। আর বা আপনি যদি এমন কেউ হন যে যাকে আমি ভীষণ রেসপেক্ট করি, আর সেখানে আপনি বললে আমি অফকোর্স মাথা পেতে নেব। কিন্তু অনেকে হয় একটু ফ্রিতে হঠাৎ করে, শোনো মনে হচ্ছে এটা দিতে চলে এলো, আমি সেই দলে নই। কেউ চাইলে, আচ্ছা কি করা উচিত হলো, আমি এটা বলি যে তুমি কিছু শুনলে ওটা পুরোটা শোনো, একটু খামচে একটু নিলাম আবার ওটা, তাহলে কি শোনা হয় না? ওটা খুব দরকার। মানে যে পুরো যদি কাজ শুনতে না পারি তাহলে কিন্তু বোঝাই গেল না আর্টিস্টটা কি করেছে বা কেন, বা কনটেক্সটাই বুঝতে পারলাম না। অনেক সময় গানেরও মানে বোঝা যায় না যদি বাকি জিনিসগুলো না শুনি, যে কি থেকে ওই গানটা হচ্ছে। সো এটা একটা খুব বড় ব্যাপার। সো আমার মনে হচ্ছে যে পজিটিভ ভাবে দেখলে যে রেকর্ড ফিরছে, লোকে ওই ডিজিটাল সাউন্ডটা একটু বোর হয়ে গেছে, ঠিক আছে। আর এই যে একটা ফিজিক্যাল একটা জিনিস, যে একটা মানে এটা আমার এই অ্যালবামটা আমার কাছে আছে, এইটা তো কোনোদিনও স্পটিফাইতে হবে না, তাই না? এই যে আমার জায়গা নষ্ট হলেও বই চাই, এক্স্যাক্টলি, কিনলে হবে না। হবে না, এক্স্যাক্টলি। এটাই ইনফ্যাক্ট আমার পার্টনার ইন্দ্রাণী বলেছে, যে বইয়ের গন্ধটা হ্যাঁ। ওখানে সবাই খুলে গন্ধটা চোখে। সো এটা খুব ইম্পর্টেন্ট। তো আমার মনে হয় যে ফিজিক্যাল ফরম্যাট ফিরছে, রেকর্ড এখন আমি দেখি অনেকে কিনছে রেকর্ড প্লেয়ার, আবার অনেকে কিনছে। সো এবং কোথাও না 360, জানো তো, কোথাও একটা 360, মানে একটা খুব মজার ব্যাপার আমি বলি, এই যে আমি আবার কোয়েন্টিন ট্যারান্টিনো হয়ে গেলাম, কোনো এটার পরে ওটা ওটা। আমরা 2019-এ বম্বেতে পাম এক্সপো বলে একটা জিনিস হয়। পাম এক্সপো হচ্ছে লেটেস্ট গিয়ার কি হয়েছে সেগুলো সব ওখানে এক্সিবিশন হয়, আর স্টেজ থাকে যেখানে এসেনশিয়ালি বম্বে কিছু ব্যাঙ্গালোরের আর্টিস্টরা পারফর্ম করে। আমরা লক্ষ্মীছাড়া বেড়াতে গেছিলাম, সেখানে আমরা গিয়ে তো আমাদের বাংলা ভাষায় রক মিউজিক করেছি। এবার আমরা পুরো ফেস্টিভ্যালে একমাত্র রক ব্যান্ড ছিলাম, বাকি আইদার হিপ হপ বা ইলেকট্রনিক বা ফিউশন, এই ছিল।
তো একদল বাচ্চা ছেলে মেয়ে এসে বলছে, ম্যান ইউ গাইজ আর সো গুড, আর ইউ গাইজ ফ্রম ব্যাঙ্গালোর? আমি বলছি, না না, দিস ওয়াজ বেঙ্গলি, ওয়ে ফ্রম ক্যালকাটা। বলছে, ম্যান হোয়াট ইজ দিস সাউন্ড, দিস ইজ সো নিউ। আমি ভাবছি ভাই, নিউ রক তোর দাদুর সময়কার জিনিস, বাট তোর কাছে এটা নিউ। হুম, সো এটাই যে ওর কাছে এটা নতুন, কিন্তু So ঘুরে আবার ফিরছে কিন্তু হুম, জিনিসটা। হুম। তো আমার মনে হয় সবকিছুই তাই, ফিজিক্যাল ফরম্যাটও ফ্যাশনও তো। ফিরছে। হুম, এক্স্যাক্টলি, সবই কিন্তু সার্কুলার। হুম, মানে কিছু চলে গেছে, সে কখনোই চলে যায়নি, সে আবার চলে আসবে, এটা আমার বিশ্বাস, এবং আমি দেখতে পাচ্ছি হুম, সেটা। আবার কিন্তু আজকে আমরা বন্ধুরা অনেক সময় কেউ একটা নতুন রেকর্ড কিনেছে, তার বাড়ি গিয়ে হুম, ডার্ক সাইড অফ দ্য মুনের একটা নতুন, আমি রেকর্ড কিনলাম একটা, সবাই চলে গেলাম শুনতে, ওই ব্যাপারটা আবার হচ্ছে। এলপির চলটা প্রচন্ড ভাবে বেড়েছে। এক্স্যাক্টলি। হুম, আর কি হয়েছে, ওই ডিজিটাল সাউন্ড হুম, শুনে 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 আবার এটা যখন আসছে, মানে জাস্ট মন প্রাণ সব জুড়িয়ে যাচ্ছে আর হুম, কি। হুম। তো সেটা একটা খুব বড় ব্যাপার। মানে আমি যদি একটা বোসের ব্লুটুথ স্পিকার কিনি আর একটা রেকর্ড প্লেয়ার কিনি, কোনটাতে সাউন্ড বেটার হবে? তুমি রেকর্ড প্লেয়ার তো ফার্স্টলি যেই কোয়ালিটিটা পাচ্ছ, এই যে ফাইল সাইজ যেটা আমরা বলি, হুম, ওটা তো এনিওয়ে বিগার, হুম। সো এনিওয়ে অনেক ক্ল্যারিটি বেটার। এবার তুমি সেটা কোন কিন্তু ভালো এটা একটা স্পিকার, ডিজিটাইজ করে তারপর আবার ইয়েতে ট্রান্সফার করেনি তো? যদি ডিজিটাল রিমাস্টারও হয়, হুম, ইভেন দেন হুম, ইটস বিগার, হুম, বুঝতে পারছো? মানে এখানে আমরা একটা এরকম কম্প্রেস করে দিচ্ছি তো হুম, MP3, হুম, হুম, বুঝতে পারছো? সেখানে এখানে তো হুম, ফিজিক্যালি এটা আলাদা পুরো। তো অবভিয়াসলি বেটার সাউন্ড পাবে তুমি। আজকে একটা ইভেন ক্যাসেট, যদি তোমার ক্যাসেট প্লেয়ার থাকে, তুমি একটা ক্যাসেট নিয়ে চালাও ভালো স্পিকার, তারপরে সেম গানটা MP3 ওখানে চালাও, তুমি দেখবে জাস্ট আলাদা অনেক টেক্সচার। কোয়ালিটি, অনেক তফাৎ। হুম, তো সেটাই, হুম, মানে MP3-র আইডিয়াটা কি ছিল, কম জায়গায় অনেকটা জিনিস ভরে দিলাম। এবার কম জায়গায় আর অনেকটা জিনিস ভরতে ভরতে যে অনেকগুলো জিনিস লস হয়ে গেল। আরো একটা জিনিস হচ্ছে এই যে ফোনে গান শোনা, হেডফোনস না ইউজ করে, ওটা তো অলরেডি কত ফ্রিকোয়েন্সি উড়ে যাচ্ছে, এই জিনিসগুলো হুম, না, হুম, মানে যে কেটে কোটে, হুম, হুম, মানে অনেক সময় একটা জোক হয়, এত খাটছিস কেন, সেই তো ফোনেই শুনবে, হুম, হুম। এত কে দেখবে? সো সেটাই ব্যাপার, এই কয়টা হ্যাবিট আছে আর কি। আমার কখনো কখনো বিরক্ত লাগে যখন আমাদের সিনেমার লোকেরা বা সিরিয়ালের লোকেরাও আহ, মোবাইলে কোনো কন্টেন্ট দেখে। এতে এক্স্যাক্টলি, শুধু গল্পটা দেখা যায়, ঠিক সামগ্রিক কাজ বাকিদের খাটনির কিচ্ছু একটা মোবাইলে ঠিক কথা, শুটিং এর মেকআপ রুমে বসে ঠিক ঠিক, সেম সেম জাস্ট জিনিস। অন্যর সাথে লড়াইতে বলতে হবে যে আমিও পাতাল লোক 3টা দেখে ফেলেছি। ওই লড়াইতে নামার কোনো মানে নেই। তাহলে এত খাটনি কেন, তাহলে হ্যাঁ। কেন এত ইয়ে, কেন এত ডিটেইলিং হুম, বলো? হুম, এটাই, সো কোথাও একটা যে কনজিউমার, হুম। তাকেও একটু রেসপন্সিবল হতে হবে, মানে তার নিজের ভালো এক্সপিরিয়েন্সের জন্যই। তার জন্য অনেক যে পয়সা খরচ হয় তাও নয় কিন্তু। সামনে তোমার কি দেখতে পাচ্ছ এবার? সামনে অনেকগুলো জিনিস আছে। এক হচ্ছে লক্ষ্মী ছাড়া, আমরা এখন ফাইনালি ডিসাইড করেছি, এই লক্ষ্মী ছাড়া আমরা বড্ড ওল্ড স্কুল হয়েছিলাম, এখন আমরা ডিসাইড করেছি কয়েকদিন অনেক জিনিসপত্র রিলিজ রিলিজ করবো, কারণ আমাদের 60খানা গান অলরেডি আছে অ্যাটলিস্ট, আরো বেশি হতে পারে। সেগুলোর অনেক কিছু কিন্তু জানেও না অনেকে, সেগুলোকে আবার নতুন করে করতে চাই, একটা ছোট্ট আনপ্লাগড অ্যালবাম টাইপের। নতুন গান অনেকগুলো আছে, সেগুলোকে রিলিজ করা। লাস্ট অ্যালবাম 1 দশক পর যেটা, সেটা জাস্ট একটা মিউজিক ভিডিও আছে, সেগুলোকে রিলিজ করা। এটা হচ্ছে লক্ষ্মী ছাড়ার জিনিস, যে কনস্ট্যান্ট এখন জিনিসপত্র নিয়ে কাজ করা, সেগুলো রিলিজ করা। আমার পার্সোনালি আরো প্রজেক্ট আছে, দ্য 3 Cs বলে একটা প্রজেক্ট আছে, যেটা হচ্ছে হাফ অস্ট্রেলিয়ার হাফ এখানকার, যেখানে এখানকার আমি আছি, রাজু দাস বাউল আছে, আর কালিম্পং এর একজন আছে দেবাশিস মুথে বলে, যে আবার বহু বছর শান্তিনিকেতনের পড়াশোনা করেছে ও, অর্ণব সাহানার ক্লাসমেট ছিল আর কি, ইংরেজি পড়তো ওদের সাথে। আর ওই সাইডে অস্ট্রেলিয়া সিডনির মিউজিশিয়ানরা, আমাদের ব্যান্ড লিডারের নাম হচ্ছে ম্যাট কিগন, ও স্যাক্সোফোন বাজায়। আর ওই সাইডে ব্র্যান্ডন ক্লার্ক, আর ওদিকে হিলারি গ্যাডেটস বলে, আমাদের ওরা ওরা তিনজন, আমাদের ম্যানেজার এমি। সো আমরা কি করি, আমরা প্রচুর কিন্তু ট্যুর করেছি। আমাদের এই ব্যান্ডটাও দেখতে দেখতে গোটা 15 বছর 16 বছর হতে চললো। 2009-তে একটা শান্তিনিকেতনে দেখা হয়ে একটা জ্যাম করা থেকে এই ব্যান্ডটা শুরু হয়ে যায় আর কি। তো সেই ব্যান্ডটার সাথে আবার ট্যুর আছে সামনে, এবং যেটা মজা হয় যে এরা তোমরা কিরকম মানে তোমাদের মিউজিকের ধরনটা? এটাকে আই গেস ওয়ার্ল্ড মিউজিকই বলা উচিত, কারণ বাউল গানও হচ্ছে, প্রচুর ইনস্ট্রুমেন্টাল জ্যাজ ইনফ্লুয়েন্স জিনিসও হচ্ছে। আমি আবার পৃথিবীটা নাকি ছোট হতে হতেও গাইছি, দেওয়াশিস আবার নেপালি গানও করছে, ইংরেজি গানও হচ্ছে। সো
প্রত্যেকটা মানুষ আমরা যারা ওই ওই ব্যান্ডের যেরকম সবার না এলিমেন্ট আছে, আর সেটা খুব ন্যাচারালি যাতে ব্লেন্ড হয়। সো প্লিজ শুনো দ্য থ্রি সিজ ব্যান্ডটার নাম, দ্য থ্রি সিজ মিউজিক সার্চ করলেই পেয়ে যাবে। সো ওটার সাথে 26-এর শুরুতে একটা ট্যুর আছে। আমরা একটা লাস্ট একটা অ্যালবাম গোটা 3 বছর আগে রেকর্ড করেছিলাম, সেটা একটা বড় ব্যাপার। এই অ্যালবামটা রেকর্ড করেছিলাম রিয়েল ওয়ার্ল্ড স্টুডিওস বলে ইউকে তে, বাথে, এবার ইংল্যান্ডে। এবার রিয়েল ওয়ার্ল্ড স্টুডিওস হচ্ছে পিটার গেব্রিয়েলের স্টুডিও। পিটার গেব্রিয়েল আমার জীবনের খুব বড় ইন্সপিরেশনের একজন, এবং ওয়ার্ল্ড মিউজিকের জন্য এটাকে একদম লাইক দ্য বেস্ট স্টুডিও, কি বেস্ট অফ দ্য বেস্ট, ওয়ান অফ দ্য বেস্ট স্টুডিওস বলা যায়। এবং এই স্টুডিওর আমি ছবি দেখতাম আগে, যে ভিডিও দেখতাম যে আচ্ছা এই লেজেন্ডরা রেকর্ড করছে ফরছে। একদিন দেখলাম আমি নিজে ওখানে পৌঁছে গেছি, রেকর্ড করছি। 3 দিন সুযোগ পেয়েছিলাম কাজ করা, 2 দিন কথা বলতে পারিনি, বিকজ জিনিসটা সিঙ্ক ইন করেনি। না মানে, আর সেখানের যে গিয়ার ইকুইপমেন্ট সব কিছু মানে পুরো ব্যাপারটা মানে আমার গিয়ে আমার যে কটা মিউজিশিয়ান বন্ধু এখানে আছে, সাউন্ড ইঞ্জিনিয়ার বন্ধু, সবাইকে মিস করেছি। সবাইকে 100 বার করে ফোন করেছি, ছবি পাঠিয়েছি, ভিডিও পাঠিয়েছি। সো ওই অ্যালবামটা ফাইনালি এবার রিলিজ করার প্ল্যান হচ্ছে। সেটা করা এবং ট্যুর করা, ওটা একটা রয়েছে। এছাড়া আমার নিজের একটা নতুন লাইন আপ বানিয়েছি, জিসি অ্যান্ড দ্য জায়ান্টস বলে, যেগুলো সব আমার ইনস্ট্রুমেন্টের কম্পোজিশনস, যেটা কোথাও একটা ওয়ার্ল্ড মিউজিক স্পেস অ্যাগেন। কিন্তু বা আমি জানি না এখন জ্যাজের ডেফিনেশনটাও অনেকটা ওপেন, তো ওটা আছে। আমার একটা রেগে প্রজেক্ট আছে, কিন্তু ইংরেজি গান, কিন্তু বাংলা নাম। ওই ব্যান্ডটার নাম হচ্ছে জ্যাজকে কতটা তুমি বাঙালি অডিয়েন্সের কাছে প্যালেটেবল করতে পারো? ভেবে করছি না, বুঝতে পারছো? কারণ জ্যাজের এখন ডেফিনেশন ক্রসওভার কেও জ্যাজ বলে এখন। আচ্ছা, মানে অরিজিনালি যেটা আমেরিকান জ্যাজ, সেটা গেল আমি ইউরোপে। আমেরিকান জ্যাজের কথাই ভাবছিলাম। ও সেটা একটা একটা নিশ অডিয়েন্স আছে। এখানে আমাদের কলকাতায় একটা জ্যাজ ক্লাব আছে এখন ফাইনালি, স্কিনিমোস জ্যাজ ক্লাব বলে। তুমি ওখানে গেলে তোমার খুব ভালো লাগবে, ঠিক আছে? ওর খুব ইনক্রেডিবল। সেখানে যারা লোকাল জ্যাজ মিউজিশিয়ান তারা বাজান, বিদেশ থেকে লোকজন আসেন। একটা তো ক্রাউড সবসময় ছিল ট্রেডিশনাল জ্যাজের, সেই ক্রাউডটা আছে। তো সেটা রয়েছে। আর এই যে এখন কন্টেম্পোরারি যেটা জ্যাজ, সেটাই কিন্তু আবার অনেক এলিমেন্ট আছে আর কি। এই থ্রি সিজ এর কথা বলছি, আমরা কিন্তু অনেক জ্যাজ ফেস্টিভ্যালেও গিয়ে বাজাই আর কি। ইনফ্যাক্ট আমার যে ব্যান্ড মেম্বার বোধিসত্ত্ব গিটার বাজায়, বোধির একটা নিজের ব্যান্ড আছে, দ্য বোধিসত্ত্ব ট্রিও বলে। ও কিন্তু মাঝে মধ্যে ইউরোপে জ্যাজ ফেস্টিভ্যালে বাজায়, কিন্তু সেটার মধ্যে ইউরোপিয়ানরা এটাকে কোথাও একটা খুব মানে কি বলি, ওদের মিউজিক থেকে আলাদা হিসেবেই দেখে। আমাদের এখানে আবার সেটাকে খুব বিদেশি দেখবে। একটা ওই অ্যাগেন ক্রসওভার স্পেস, খুব চোখে দেখানো ইন্ডিয়ান এলিমেন্ট নেই তার মধ্যে। ওই গিটার ড্রামস বেস গিটার নিয়েই গান বাজনা। সো জ্যাজের ডেফিনেশন না এখন অনেক বড় ওয়াইড হয়ে গেছে আর কি। মানে যেটা আগে খুব হয়তো একটু, এবার জ্যাজের তো কোথাও একটা ওয়েস্টার্ন ক্লাসিক্যালের রিয়াকশনারি একটা ব্যাপার আছে, যে ভেঙে দিচ্ছে স্ট্রাকচার, যে হেডটা এক থাকছে, মাঝেরটা, যেটা আবার আমাদের কর্ণাটিক হিন্দুস্তানি ক্লাসিক্যালের একটা যেটা ব্যাপার আছে, যে মাঝের ইম্প্রোভাইজেশন সেকশন যা ইচ্ছে যে কোনোদিন আলাদা হতে পারে, যে আজকের পারফরমেন্সটা আলাদা হলো, পরের দিনের পারফরমেন্স আলাদা হলো। জ্যাজের ক্ষেত্রে কিন্তু তাই। সো এবং যেহেতু অনেকে তাই, অডিয়েন্সের ফিড হ্যাঁ নিয়ে হ্যাঁ সেটা। হ্যাঁ এক্স্যাক্টলি, যেহেতু তাই তার জন্য ডেফিনেশন অনেক বাড়তে শুরু করেছে। এবং অগেন ক্রসওভার ব্যাপারটা এখন এত বেড়ে গেছে, এই দেশের সাথে ওই দেশ মিশছে এর সাথে, সেই কারণে এখন খুব ওয়াইড একটা ডেফিনেশন জ্যাজের। সো সেটা সেটা একটা ব্যাপার। আর যেটা আমি বলছিলাম, যে আমার একটা অনেকদিন আসলে এই বছরটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট, কারণ আমি দেখছি একটা দেখবে মিম একটা রয়েছে, যারা লোকেরা ওরা বাক্স করে এরকম পড়ে রয়েছে, যে পেন্ডিং প্রজেক্ট, বাক্স বলছে এটা থলে এত বড় পেন্ডিং প্রজেক্ট তার, আর এই সামনে নতুন প্রজেক্ট। সো আমার ওই ওরকম অবস্থা, অনেক পেন্ডিং প্রজেক্ট, সেগুলোকে আমি এবার অ্যাটলিস্ট রেকর্ড করে বার করতে চাই। আমার নিজের সোলো কিছু বাংলা গান আছে, যেগুলো এখন আমি গাইছি লাস্ট 10 বছর ধরে। সো আমি সেটাকেও একটু করতে চাই, কারণ আমার গলাটা বদলেছে লাস্ট কিছু বছরে। আমার ছোটবেলায় অন্যরকম ছিল, লেট পিউবার্টি কিনা জানি না, কিন্তু আই হ্যাভ ভেরি ডিফারেন্ট ভয়েস নাও আর কি। আর আমি দেখছি যে এখন আমি গাইতে পারি, ছোটবেলায় যেটা একদম পারতাম না। ব্যাকিং ভোকালস এর জন্য ঠিক ছিল, হারমোনি করার জন্য, বাট ওই মেইন ভোকালস হতো না, কারণ আমি নিজের গলাটাকে কন্ট্রোল করতে পারতাম না, অতটা চিনতাম না নিজের গলাটাকে। সো সেটা আমি করতে চাই আমার কিছু। এবং
জীবনে প্রথমবার গানের শব্দ আমি নিজে লিখেছি, যেটা এত বছর শুধু সুর করতাম, সেগুলোকে নিয়ে আমার একটা কাজ করার প্ল্যান আছে। সো এই মুহূর্তে সামনে ট্যুর বলতে লক্ষ্মী ছাড়া পুজোর সময় ইউএস কানাডাটা আছে, তারপর ফিরে এসে কিছু এদিক ওদিক আরো পারফরমেন্সেস, তাছাড়াই এতগুলো রেকর্ডিং এর কাজ রয়েছে সামনে আর কি। সো এই তুমি কম্পোজিশনের কথা বললে বলে একটা ইন্টারেস্টিং প্রশ্ন মাথায় আসছে যে হ্যাঁ তুমি তো ড্রামার, হ্যাঁ এবার যখন তুমি সুর করো হ্যাঁ টিউন প্রায়োরিটাইজ হয় না তাল? অ্যাকচুয়ালি টিউন, জানো তো, তাই কারণ তালটাকে আমার প্রায়োরিটি দিতে হয় না, ওটা ভেতর থেকেই হয়তো কোথাও একটা চলে আসে। সো সেটা ওটা ছোট, তোমার ইনবিল্ট হয়ে গেছে। হ্যাঁ, মানে ওটা কখনো কনসিয়াসলি আর করতে হয় না। আর যেহেতু আমি ওটা নিয়ে এত সময় কাটাই, আর ছোটবেলায় যেহেতু একটা লেভেলে গিটারটা একটু বাজাতে পারতাম বলে অ্যাটলিস্ট কম্পোজিশনের ক্ষেত্রে সুবিধা হয়। মানে অ্যাট টাইমস তো আমি বেস গিটারে কম্পোজ করি, কারণ কি হচ্ছে ওই রুট নোট ধরে, বেস গিটার বলার থেকেও বেটার। কারণ আমি অ্যাজ আ মেলোডি প্লেয়ার অনেক কর্ড বাজাতে তো জানি না, কিন্তু আমার মাথায় ওই হারমোনিক্যালি অনেক কিছু আছে যেগুলো আমি গাইতে পারি। সো ওটা যখন একটা রুট নোট রেখে গাইছি, আমার জন্য ওটা অনেকটা স্কোপটা বেড়ে যাচ্ছে আর কি, যে ক্ষেত্রে আমাকে কর্ড ধরলে এক্স্যাক্টলি একটা কর্ড ধরতে হবে আর কি। সো ওইভাবেই কম্পোজ করি ইউজুয়ালি, একটা কর্ড বাজিয়ে বা রুট নোট ধরে গেয়ে 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 মেলোডিটা হাম করে করে। সো অ্যাকচুয়ালি মেলোডিকে প্রায়োরিটি দিই, কিন্তু ওই পারকাশন পার্টটা এমনি চলে আসে। আমি যখন ইন্ট্রোডাকশন দিলাম তখন আমি বললাম যে আমার ৮০খানা ফিল্ম, তার ৮০খানা ফিল্ম এখন অবধি প্রায় হতে চললো। তার মধ্যে যদি আমার ২-৩টে অ্যালবাম থাকে, তার মধ্যে একটা হচ্ছে কাগজের বউ তোমার করা। কিন্তু তোমার ফিল্মোগ্রাফিটা বাড়লো না কেন? আসলে বাপ্পাদা চলে গেল তো, এটা একটা, বাপ্পাদার সাথে কাজ করলে ওই সময়টা কি হতো, এক তো হচ্ছে বাপ্পাদার সাথে কাজ করতে, তুমি জানো বাপ্পাদা কি ছিল, একটা লোক মানে ফিল্মকে এত ভালোবাসতে পারে, আমি বাপ্পাদাকে দেখেছি যে মানে প্রেমটাই সিনেমা ছিল, জীবনটাই সিনেমা। এবং ওনার সাথে একটা এত সুন্দর একটা কানেকশন হতো। তখন কি হতো, বাপ্পাদার একটা করে ছবি করতাম, আর এক দুটো হয়তো অন্য ছবি চলে আসতো, আই ওয়াজ হ্যাপি উইথ দ্যাট আর কি। কারণ আমার কাছে লাইভ মিউজিকের প্রায়োরিটি খুব ইম্পর্টেন্ট, আমার ব্যান্ডগুলো খুব ইম্পর্টেন্ট। মানে আমি কিন্তু স্টেজে না বাজাতে পারলে মরেই যাব, ঠিক আছে, আমি কিন্তু স্টেজের লোক আসলে। এবার ঘটনা হলো বাপ্পাদার চলে যাওয়াতে যে একটা রেগুলার ছবি করার কাজ হতো, ওটা চলে গেল। এবার এই তুমি জানো, স্যার কাজ দেবেন করা এবং তাকে দিনের পর দিন ফোন, আর খুব বোরিং একটা ব্যাপার। দেখো, লোকজন জানে আমি কাজ করতে জানি, লোকজন আমার কম্পোজিশন শুনেছে, কেউ কাজ করতে চাইলে আই এম অলওয়েজ দেয়ার। ইনফ্যাক্ট রিসেন্ট লাস্ট ২-৩ বছর আমার খুব একটা নিজের কাজ করে যেটা খুব অসাধারণ লেগেছে হচ্ছে, আমি কবিদার একটা ছোট লোক বলে একটা সিরিজ বেরিয়েছিল জি5-এ, ওটার প্রিয়াঙ্কা, মিউজিক, এক্স্যাক্টলি, হ্যাঁ এক্স্যাক্টলি, প্রিয়াঙ্কা তো আছে। তো ছোট লোকের মিউজিক কিন্তু আমার, আমি সুদীপ্ত পল বলে একজন আমার মিউজিক প্রডিউসার আছে, ওকে নিয়ে অনবদ্য হয়েছে সিরিজটা। এক্স্যাক্টলি, সিরিজটাই তো এত অসাধারণ। আর কবিদার কাজের আমি বরাবরই খুব খুব প্রিয় আমার। আমিও। সো ওই ওরকম যখন সুযোগ আসে, উনি নিজে বলেছেন, তো আমি আর কি বলবো মানে। সো আমি সবসময় ওপেন, কিন্তু আমার এখন আর গিয়ে ওই এফর্ট দিয়ে কাজ আমি খুঁজবো না, সরি। আই মিন আমি বড় নিজের গান বাজনাটাই করি। আমি সবসময় ওপেন, আমাকে কেউ যদি বলে যে আমার সাথে কাজ করতে চায়, তার সাথে যদি জেল করি, আর অফকোর্স আমি করব। কিন্তু এবং আরো একটা ব্যাপার হচ্ছে, আমি জানি যে আমি কি ধরনের গান বাজনা করতে চাই, কি ধরনের গান বাজনা করতে চাই না, সেটারও একটা ওয়াইড দিয়ে রয়েছে। কিন্তু একটা লেভেলের বেশি আমি ক্রস করব না, আমি আইটেম সং বানাবো না, বিকজ ওটা আমি নই। আর দরকার নেই, সবাইকে তো সব করতে হবে না। সো সেটাই ব্যাপার, আমি একটা লেভেলের বেশি এফর্ট দিইনি ছবির কাজের পিছনে অ্যাকচুয়ালি পাওয়ার জন্য। মানে আমি এরকমও হয়েছে যে একটা ছবি প্রিমিয়ারের দিন আমার লক্ষ্মী ছাড়া শো ছিল, আমি লক্ষ্মী ছাড়া শো করতে গেছি। তো আমার তো প্রায়োরিটিটা ওইটা। বরাবরই ওটাই, মানে সেটা নিয়ে কোনো ডাউটই নেই। কিন্তু ওটাই যে কেউ বললে আইল বি মোর দেন হ্যাপি টু ওয়ার্ক, যদি আমাদের জেল করি আমরা, তা দেখা যাক সেটা। তো শুনলেন তো আপনারা, একটা আশ্চর্য মানুষ যে নিজেকে সিরিয়াসলি নেয় না, নিজের কাজটাকে নেয়। এটা কিন্তু খুব কঠিন। অনেক সময় আমরা আমাদের কাজটাকে সিরিয়াসলি নিতে গিয়ে নিজেরা হনু হয়ে যাই। এই ভদ্রলোক বোধহয় সেটা কোনোদিন পারবেন না। আমাদের প্রজন্মের একজন আশ্চর্য মানুষ, যে নিজের জীবনটাকে খুব সহজভাবে নিয়েছে, তাই তার সাথেই বলা যায় সহজ কথা।
গৌরব গাবু চট্টোপাধ্যায়। অপেক্ষায় আছি আমরা তাকে আরো বেশি সিনেমায় দেখার। আমরা দর্শকরা, শ্রোতারা, প্রযোজকরা শুনছেন কি? শুনলে দেখুন। আমার এই গেঞ্জি বানিয়ে দিয়েছে বংমেড। কি বলবো, ওদের এখন বিজ্ঞাপন যাচ্ছে, যদি কেনার হয় কিনে নিন। আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন, ভালো হয়, আমার চ্যানেলটা একটু বাড়ে। ধন্যবাদ।